পাকিস্তানের মাটিতে এখনো ঘুরে বেড়াচ্ছে ধুরন্ধরেরা। পাকিস্তানের প্রশাসনের চোখে ধুলো দিয়ে একের পর এক নিকেশ করছে ভারত বিরোধীদের, হাতে ধরিয়ে দিচ্ছে একেবারে জাহান্নামের টিকিট। ভাবছেন কেন এ কথা বলছি? এ কথা বলছি তার কারণ এবার পাকিস্তানে অজ্ঞাত বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী। কিভাবে হলো এই অসাধ্য সাধন? সত্যিই কি এর পেছনে হাত রয়েছে কোনো ধুরন্ধরের? তবে কি একেবারে ঘরে ঢুকে মারাটা শুরু? যে পাকিস্তানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসবাদীরা, সেই পাকিস্তান আবার সন্ত্রাসের বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিচ্ছে। ভাবুন, একদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ থামানোর কথা বলছে, আবার অন্যদিকে যুদ্ধে সৌদিকে সমর্থন করছে। ভারত তো দূরস্থ, এখন নিজের সমগোত্রীয় দেশগুলোর সঙ্গেও কি তবে বিশ্বাসঘাতকতা করছে ইসলামাবাদ? জানেন কি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে কোন গুরুতর অভিযোগ তুলেছে বালোচের বাসিন্দারা? জানেন কি ভারতের থেকে অনেক বেশি ককরোচ এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে ওই পাকিস্তানের মাটিতে? কি বলছেন তারা? মুখে সন্ত্রাসবাদের বিরোধিতা করলেও পাকিস্তান যে এই জঙ্গিবাদ থেকে বেরিয়ে আসতে পারবে না সেটা আপনারা সবাই জানেন। জঙ্গি অনুপ্রবেশকারীদের টাইট দিতে এবার নতুন এক কৌশল নিচ্ছে ভারত। দিল্লির এই নয়া পরিকল্পনা কি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের নিশ্চয়ই পুলওয়ামা হামলার কথা মনে আছে। 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ওপর সেই ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কথা মনে পড়ে? এই হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন এবং বহু জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। আর এই সমস্ত কারা করিয়েছিল সে তো আপনারা সবাই জানেন। হামলার দায় স্বীকার করেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ। সেই হামলার দগদগে স্মৃতি এখনো সবার মনে টাটকা। আর এই পুলওয়ামা হামলার মূল চক্রীকে এবার জাহান্নামের টিকিট ধরিয়ে দিল আননোন গানম্যান, মানে অজ্ঞাত বন্দুকবাজ। পাক অধিকৃত কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার মূল চক্রী হামজা বুরহান। জানা গেছে মুজাফফরবাদে একদল অজ্ঞাত পরিচয় যুবক তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়, আর এরপরেই মৃত্যু হয় তার। ওই পুলওয়ামা হামলার মূল চক্রী এই হামজা বুরহানের আসল নাম আরজুমান্দ গুলজার দার। 1999 সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরা এলাকার খারবাতপোরায় তার জন্ম। 2017 সালে সে উচ্চশিক্ষার জন্য বৈধ নথিপত্র দেখিয়ে পাকিস্তানে পাড়ি জমায়, কিন্তু সেখানে গিয়ে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল বদরের সঙ্গে যোগ দেয়। কয়েকদিনের মধ্যেই সে কমান্ডার পদে উন্নীত হয়ে যায়, আর এরপর সে ওই পুলওয়ামায় ফিরে আসে, আর সেখানেই সে যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি বানানোর কাজে নিয়োজিত হয়। জানা যায় পুলওয়ামা থেকে শোপিয়ান পর্যন্ত হামজার নেটওয়ার্ক বিস্তৃত ছিল। পুলওয়ামা হামলা ছাড়াও জম্মু এবং কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসী কার্যকলাপেও যুক্ত ছিল এই হামজা। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সে পুলওয়ামা আত্মঘাতী হামলার অন্যতম প্রধান লজিস্টিক নকশাকারী ছিলেন। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর থেকে জম্মু কাশ্মীরে হামলার জন্য বিস্ফোরক পাঠানো, সন্ত্রাসীর আস্তানা তৈরি করা এবং পুরো অপারেশনের আর্থিক দিকটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল এই হামজার কাঁধে। হামজা আবার ডাক্তার নামে পরিচিত ছিল। তরুণদের মগজ ধোলাই করার জন্য আইএসআই তাকে অফিসও দিয়েছিল। AK-47 সজ্জিত বন্দুকধারীরা দিনরাত আবার তাকে পাহারাও দিত। পুলওয়ামা হামলার পর ভারতের হাত থেকে বাঁচতে সে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদের গোজরা এলাকায় নাম ভারিয়ে একটি বেসরকারি কলেজের প্রিন্সিপাল বা শিক্ষক হিসেবে লুকিয়ে জীবনযাপন করছিল। বৃহস্পতিবার সকালে সে যখন ওই কলেজ থেকে বের হচ্ছিল, তখন মোটর সাইকেলে আসা অজ্ঞাত পরিচয়ের ওই বন্দুকবাজরা তাকে খুব কাছ থেকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। তার মাথায় 3টে বুলেট লাগে এবং সে ঘটনাস্থলেই মারা যায়।
এখানে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে 2020 সালের 18ই নভেম্বর সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনাতেও এই নাম জড়িয়েছিল হামজার। তারপরেও দীর্ঘ তল্লাশি চলে, কিন্তু হামজা কোনো মতেই পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যেতে সমর্থ হয়, কিন্তু শেষ রক্ষা কিন্তু হলো না। পাকিস্তানের মাটিতে ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা একেবারে এই শীর্ষ সন্ত্রাসীদের রহস্যজনক খতম হওয়ার যে ধারা গত কয়েক বছর ধরে চলছে, হামজা বুরহানের মৃত্যু সেই তালিকায় নতুন সংযোজন। এতদিন এই পাকিস্তানের মাটি এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা একাধিক শীর্ষ জঙ্গি নেতা অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে। এই ধারাটি মূলত 2023 সাল থেকে শুরু হয়েছে। 2023 সালের মে মাসে লাহোরের প্রাতঃভ্রমণের সময় মোটর বাইকে আসা অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে খতম হয় নিষিদ্ধ খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পঞ্জওয়ার। ওই একই বছরে আবার 11ই অক্টোবর পাকিস্তানের শিয়ালকোটে একটি মসজিদের ভেতরে গুলি করে হত্যা করা হয় 2016 সালের পাঠানকোট বিমান ঘাঁটি হামলার মূল চক্রী এবং জৈশে মোহাম্মদের শীর্ষ কমান্ডার শহীদ লতিফকে। আবার ওই একই বছরের সেপ্টেম্বর মাসে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের একটি মসজিদের ভেতরে গুলি করে মারা হয় রাজৌরির ধাংরি জঙ্গি হামলার প্রধান পরিকল্পনাকারী এবং লস্কর কমান্ডার রিয়াজ ওরফে আবু কাসিম কাশ্মীরিকে। 2023 সালের সেপ্টেম্বর মাসে আবার করাচির একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে গুলি করা হয় লস্করে তৈবার প্রতিষ্ঠাতা সদস্য এবং হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী মুফতি কায়সার ফারুককে। আবার 2024 সালের মার্চ মাসে পাকিস্তানের ঝিলাম অঞ্চলে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে খতম হয় লস্করে তৈবার প্রধান হাফিজ সাইদের অত্যন্ত বিশ্বস্ত এবং জম্মু কাশ্মীরে একাধিক হামলার নিয়ন্ত্রক আবু কাতাল ওরফে কাতাল সিন্দি। 2026 সালের এপ্রিল মাসে লাহোরের মোটরসাইকেলে আসা বন্দুকবাজদের গুলিতে মারাত্মকভাবে জখম এবং পরে নিহত হয় এই লস্করে তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং হাফিজ সাইদের আর এক প্রধান সহযোগী আমির হামজা। আপনাদের জানিয়ে রাখি যে 2026 সালের শুরু থেকে এই মে মাস পর্যন্ত ওই পাকিস্তানের মাটিতে অজ্ঞাত বন্দুকবাজদের গুলিতে বা রহস্যজনক পরিস্থিতিতে অন্তত 10 জন শীর্ষ ভারত বিরোধী জঙ্গি এবং হ্যান্ডেলারের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে নিকেশ হয়েছে ওই লস্করের শীর্ষস্তরের কমান্ডার আব্দুল গফফার, পহলগাঁও জঙ্গি হামলার প্রধান হ্যান্ডেলার লেফটেন্যান্ট কর্নেল ইমরান দয়াল, লস্করে তৈবার প্রধান কন্টেন্ট ক্রিয়েটার এবং ডিজিটাল প্রোপাগান্ডা সেলের প্রধান মোহাম্মদ আসাদুল্লাহ ওয়ালিদ। ফেব্রুয়ারিতে খতম করা হয়েছে ওই লস্করে তৈবারি জম্মু কাশ্মীর অপারেশনাল নেটওয়ার্কের সক্রিয় সদস্য মোহাম্মদ আসিম গুজ্জারকে। মার্চে আবার লস্করে তৈবার সঙ্গে যুক্ত এক প্রভাবশালী কমান্ডার বিলাল আরিফ সারাফি। এপ্রিলে লস্করে তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং মূল চালিকা শক্তি আমির হামজা, লস্করে তৈবার প্রধান হাফিজ সাইদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং জঙ্গি গোষ্ঠীর উচ্চ পদস্থ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি। আর এই চলতি মাসে খতম হয়েছে লস্করে তৈবারি জঙ্গি গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ অপারেটর ফরমান আলী এবং হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার আহমেদ সাজাদ। তারপর এই হামজা বুরহান। আর এই ঘটনাবলী পরপর কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন তুলছে, আর তা হলো ওই পাকিস্তানের মাটি কি আর সেফ হেভেন নয় ওই ভারত বিরোধী জঙ্গিদের জন্য? সত্যিই কি এর পেছনে হাত রয়েছে কোনো ধুরন্ধরের? তবে কি একেবারে ঘরে ঢুকে মারা শুরু হয়ে গেছে? দেখুন, প্রায় প্রত্যেকটি হত্যাকাণ্ডেই কিন্তু দেখা যাচ্ছে 2 বা ততোধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটর বাইকে করে এসে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে এবং মুহূর্তের মধ্যে ভিড়ের মধ্যে উধাও হয়ে যাচ্ছে। আর নিহত প্রতিটি ব্যক্তি ভারতের উগ্রপন্থী বা সন্ত্রাসী কার্যকলাপের তালিকায় একেবারে শীর্ষস্থানে রয়েছে এবং দীর্ঘদিন ধরেই পাকিস্তানের আইএসআই এর সুরক্ষায় সেখানে একেবারে বহাল তবিয়তে বসবাস করছিল।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন দ্য গার্ডিয়ানের রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের মাটিতে এই ধরনের অপারেশন চালাচ্ছে। তবে ভারত সরকার কিন্তু এই ধরনের সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং এর কোনো সুনির্দিষ্ট প্রমাণও মেলেনি। অনেকের মতে এটি আইএসআই এর অভ্যন্তরীণ কোন্দল বা স্থানীয় গ্যাংওয়ারের ফলও হতে পারে। তবে এর নেপথ্যের কারণ যাই হোক না কেন, এই সমস্ত জঙ্গি উগ্রবাদের মৃত্যুতে ধরিত্রীর বোঝা অত্যন্ত কিছুটা হলেও হালকা হচ্ছে, তা কিন্তু বলাই যায়। তারপরেও কি লজ্জা আছে ওই পাকিস্তানের? যে পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর, সেই পাকিস্তান আবার সন্ত্রাসের বিরোধিতা করছে। একদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ থামানোর কথা বলছে, আবার অন্যদিকে যুদ্ধেই ওই সৌদিকে সমর্থন করছে। ভারত তো দুরস্ত, এখন নিজেদের এই সমগোত্রীয় ইসলামিক দেশগুলোর সঙ্গেও কি তবে বিশ্বাসঘাতকতা করছে ইসলামাবাদ? জানেন কি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে কোন গুরুতর অভিযোগ তুলছে বালোচের বাসিন্দারা? জানেন কি ভারতের থেকে অনেক বেশি ককরোচ এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে পাকিস্তানের মাটিতে? কি বলছেন তারা? যে পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর, সেই পাকিস্তান আবার সন্ত্রাসের বিরোধিতা করে ভাষণ দিচ্ছে। ভাবা যায়, এ তো যেন ওই মাছ চুরির বিচার চাইছে বেড়াল নিজেই। তাহলে গোটা বিষয়টা একটু খুলে বলি আপনাদের। গত বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বার্ষিক ওপেন ডিবেটে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বথানিনি পাকিস্তানের কাশ্মীর ইস্যু তোলার জবাবে আফগানিস্তানে সাধারণ নাগরিক মৃত্যুর বিষয়টি উত্থাপন করেছিল। অর্থাৎ কূটনৈতিক ভাষায় হলেও বার্তা স্পষ্ট ছিল। যে দেশ নিজের মাটিতে এবং আশেপাশে সন্ত্রাস দমন করতে পারেনি, তারা আবার মানবাধিকারের কথা বলছে কিভাবে? এর ঠিক পরের দিনই বৃহস্পতিবার আবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদরে আয়োজিত একটি সামরিক পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের এই জবাবে জানান যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাকি পাকিস্তানের লড়াই পূর্ণ রাষ্ট্রীয় সংকল্প নিয়ে জারি থাকবে। প্রশ্নটা এখানেই, এই রাষ্ট্রীয় সংকল্প এতদিন কোথায় ছিল? সন্ত্রাস বিরোধী লড়াই বলতে পাকিস্তান আসলে কাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলছে? চোরের মায়ের বড় গলা নাকি? এই প্রবাদটা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য দেখা যায় যেখানে এই প্রবাদও হার মেনে যায় একেবারে বাস্তবের কাছে। ঠিক যেমন ওই পাকিস্তান, যে দেশকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসের আতুরঘর বলে চিহ্নিত করা হয়েছে, সেই দেশই আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বুলি আওড়াচ্ছে। শুনতে অদ্ভুত লাগছে না? যেন মাছ চুরির বিচার চাইছে বিড়াল নিজেই। পাকিস্তানের ইতিহাস ঘাটলে দেখা যাবে একদিকে তারা আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাস বিরোধী অবস্থান নিচ্ছে, আবার অন্যদিকে তাদের মাটিতেই বছরের পর বছর ধরে তাদেরই আশ্রয়ে সক্রিয়ভাবে অবস্থান করছে নানা জঙ্গি সংগঠন। বিশ্বের বিভিন্ন রিপোর্ট, সেটা মার্কিন প্রশাসনের হোক কিংবা আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের হোক, তারা বারবার দেখিয়েছে যে পাকিস্তানের ডিপ স্টেট নাকি কৌশলগত স্বার্থে কিছু জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করেছে। কাশ্মীর হোক কিংবা আফগানিস্তান, এই অভিযোগ নতুন কিছু নয়। অর্থাৎ একদিকে আগুন জ্বালানো আর অন্যদিকে সেই আগুন নেভানোর অভিনয় করা, এই দ্বিমুখী নীতি ওই পাকিস্তানের সবচেয়ে বড় কূটনৈতিক সমস্যা। ঠিক যেমন একদিকে সৌদিকে ৮,০০০ সেনা পাঠাচ্ছে যুদ্ধের জন্য, আবার পাক সেনাপ্রধান ইরান যাচ্ছে মধ্যস্থতা করতে। রয়টার্সের প্রতিবেদন বলছে সম্প্রতি সৌদি আরবে প্রায় ৮,০০০ সেনা পাঠিয়েছে পাকিস্তান, আর এর পাশাপাশি পাঠানো হয়েছে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ১৬টি ফাইটার জেট সম্মিলিত একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান স্কোয়াড্রন। এই বহরে সিংহভাগই রয়েছে চীনের সহায়তায় তৈরি পাকিস্তানের নিজস্ব এই JF-17 থান্ডার যুদ্ধ বিমান। এর আগেও এপ্রিলের শুরুতে এই ধরনের যুদ্ধ বিমান সৌদিতে পাঠিয়েছিল পাকিস্তান। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে একটা পুরনো কথা আছে, যে যত নিরপেক্ষতার কথা বেশি বলে অনেক সময় তার হাতই সবচেয়ে বেশি রক্তে রাঙা থাকে। আর আজ পাকিস্তানকে দেখলে ঠিক সেই কথাটাই কিন্তু মনে পড়ছে।
পাকিস্তানের এমন দ্বিচারিতা দেখে প্রশ্ন উঠছে যে যে দেশ নিজেকে শান্তির দূত বলে দাবি করছে সেই দেশ আবার এত বড় সামরিক মোতায়েন করে রেখেছে। এখানে একটু পাকিস্তানের বিদেশ নীতির ইতিহাসটা ভেবে দেখুন। ইসলামাবাদ সবসময় চেষ্টা করেছে একসঙ্গে দুই বিপরীত শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে। যেমন তারা একদিকে আমেরিকার মিত্র, আবার অন্যদিকে চীনের অল ওয়েদার ফ্রেন্ড। একদিকে সৌদির ঘনিষ্ঠ সহযোগী, আবার অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ। আপনাদের আগেই বলেছিলাম যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে গত বছর একটি গোপন প্রতিরক্ষা চুক্তি হয়েছে, আর সেই চুক্তির আওতায় প্রয়োজনে ৮০,০০০ পর্যন্ত পাকিস্তানি সেনা ওই সৌদিতে মোতায়েন করা যেতে পারে। এখানেই বিষয়টা আরো জটিল হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সরাসরি কৌশলগত অবস্থান নেওয়া। আরও গুরুত্বপূর্ণ হলো, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে এই চুক্তি সৌদি আরবকে পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলার আওতায় আনতে পারে। যে দেশ যুদ্ধের এক পক্ষকে অস্ত্র, সেনা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সাপ্লাই দিচ্ছে, সেই দেশ আবার অন্য পক্ষের সঙ্গে শান্তির আলোচনা করতে গেলে সেটা কতটা বিশ্বাসযোগ্য হতে পারে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। প্রশ্ন উঠছে, পাকিস্তান আসলে যুদ্ধ থামাতে চায় নাকি যুদ্ধের মাঝখানে নিজেদের দামটাকে বাড়িয়ে নিতে চাইছে? ভারত তো দূরস্থ, এখন কি ওই নিজেদের সমগোত্রীয় দেশগুলোর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছে ইসলামাবাদ? এ প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। জানেন কি, পাক সেনাবাহিনীর বিরুদ্ধে কতটা গুরুতর অভিযোগ তুলেছে বালোচের বাসিন্দারা? বালোচিস্তান প্রদেশে ফের জোরপূর্বক নিখোঁজের একাধিক অভিযোগ সামনে আসায় সরাসরি প্রশ্নের মুখে পড়েছে ওই পাকিস্তান সেনাবাহিনী। স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক অভিযানের নামে যুবকদের তুলে নিয়ে যাওয়া হলেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না পাক প্রশাসন। সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদন অনুযায়ী চাগাই, গোয়াদর, ডেরাবুকটি এবং কুয়েটা জেলায় অন্তত 4টি পৃথক ঘটনার কথা সামনে এসেছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তীর ওই নিরাপত্তা বাহিনীর দিকে। আর সবচেয়ে উদ্বেগজনক ঘটনাটা ঘটেছে ওই পাঁচগুড়ে, যেখানে আগে নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রের দাবি তাকেও আগে ওই নিরাপত্তা বাহিনী আটক করেছিল। এবার প্রশ্ন উঠছে, যদি এই ব্যক্তিরা কোনো অপরাধে জড়িত হন, তাহলে কেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হাজির করানো হচ্ছে না তাদের? কেন তাদের পরিবারকে অন্ধকারে রাখা হচ্ছে? যদিও পাকিস্তানের প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগগুলোর বিষয়ে কোনো রকম কোনো স্পষ্ট উত্তর এখনো দেওয়া হয়নি। তবে ক্রমবর্ধমান এই অভিযোগে আন্তর্জাতিক মহলেও কিন্তু এবার নজর পড়তে শুরু করেছে। আর ঠিক এই আবহে একটা উল্লেখযোগ্য বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত থেকে অনেক বেশি ককরোচ এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে ওই পাকিস্তানে। বুঝলেন না তো? ভারতের মতোই এবার ওই পাকিস্তানেও আত্মপ্রকাশ করেছে ককরোচ আওয়ামী পার্টি। নেটিজেনদের মতে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া এখন আছড়ে পড়েছে ইসলামাবাদের মাটিতে। এক্সের একটি জনপ্রিয় পেজে ওই ককরোচ আওয়ামী পার্টির মূল বার্তা হিসেবে লেখা হয়েছে, যাদের এই সমাজ এবং শাসন ব্যবস্থা আরশোলা ভেবে অবহেলা করেছে, আমরা সেই সাধারণ মানুষেরই কণ্ঠস্বর। এই দলের উদ্যোক্তারা জানিয়ে দিয়েছে যে এটি পাকিস্তানের প্রতিটি শিক্ষার্থী, মধ্যবিত্ত নাগরিক, বেকার, স্নাতক, হোস্টেলের বাসিন্দা, ফ্রিল্যান্সার এবং নিত্যদিন সিস্টেমের সঙ্গে লড়াই করা ক্লান্ত সাধারণ মানুষের একটি যৌথ প্ল্যাটফর্ম। তবে আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের ককরোচ আওয়ামী পার্টি কোনো নির্দিষ্ট ঘটনার ফল নয়, বরং এটি এই ভারতের ট্রেন্ড থেকেই অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে। তাদের ইনস্টাগ্রাম বায়োতে সরাসরি লেখা হয়েছে, হ্যাঁ কপি করেছি, কিন্তু কার কি আসে যায়? উদ্দেশ্য তো একই। কিন্তু এই ভারতের তো আরো অনেক কিছুই আছে যা ওই পাকিস্তান কপি করতে পারে। হঠাৎ ককরোচ পার্টির আইডিয়াটাই কেন? তাহলে কি আগের দিন যা যা সন্দেহের সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম ওই ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে, সেসব কি সত্যি? তবে যাই হয়ে থাক, ভারত কিন্তু সন্ত্রাস দমনে নিজেদের অবস্থানে যে একেবারে অনড় তা কিন্তু বলাই যায়।
কারণ শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার জানিয়েছেন আগামী 1 বছরের মধ্যে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর প্রায় 6,000 কিলোমিটার এলাকা জুড়ে একটি অবৈধ স্মার্ট বর্ডার সিকিউরিটি গ্রিড বা স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করা হবে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত পারের চোরাচালান সম্পূর্ণ রুখে দেওয়ার এর প্রধান লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে ভারতের আসল ডেমোগ্রাফি বা জনসংখ্যাগত ভারসাম্য কৃত্রিমভাবে বদলে দেওয়ার যে চক্রান্ত চলছে তা কঠোরভাবে দমন করা হবে। আকাশপথে নজরদারির জন্য 24 ঘন্টা উন্নত ড্রোন এবং রাডার ব্যবস্থা সক্রিয় থাকবে। কুয়াশা বা রাতের অন্ধকারেও অনুপ্রবেশকারীদের ধরতে উচ্চ ক্ষমতা সম্পন্ন থার্মাল ক্যামেরা এবং আধুনিক সেন্সর ব্যবহার করা হবে। এটি মূলত কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এর ওপর ভিত্তি করেই তৈরি হবে, যা জল, স্থল এবং আকাশপথের যে কোনো নড়াচড়া ট্র্যাক করতে পারবে। এই সীমান্ত সুরক্ষার কাজকে আরও মজবুত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছে। সে কথাও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে কট্টরপন্থীদের রাতের ঘুম যে এবার হারাম হতে চলেছে তা বলাই যায়। আর এভাবেই ভারত বিরোধীদের বরাবরের মতোই কড়া জবাব দিতে যে দুবার ভাববে না ভারত, তাও একবার কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই ভারত নয়া ভারত শুধু মুখে বলে না, ঘরে ঢুকে শত্রুকে নিকেশ করে। প্রস্তুত তো পাকিস্তান? আজ এ পর্যন্ত। নমস্কার।